নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ভিডিও শুরুটা কিন্তু আমাদের গ্রামে জাগ্রত শীতলা মায়ের মন্দির থেকে করলাম। এই মন্দিরটা না দেখালে ভিডিওটা যেন ইনকমপ্লিট থেকে যেত। বাড়ি ফেরার সময় মায়ের দর্শন না করে ফিরলে মনটা বড় খুঁতখুত করে। সেই জন্য ফেরার দিন আর সকালবেলা ছুটতে মায়ের কাছে চলে গিয়েছিলাম মায়ের দর্শন করার জন্য। দর্শন করে কিন্তু খুব ভালোভাবে বাড়ি ফিরে এসেছি। আর এখন আপনাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধেবেলা 6টা মতো বাজে। সন্ধে দিয়ে কিন্তু ব্যাগগুলো আনপ্যাক করতে বসে পড়েছি। আমি ফিরেছি আজকে সকালবেলা প্রায় 1টা-1:30টার দিকে। আর এসেই না খুব বেশি পরিমাণে ক্লান্ত ছিলাম। এই ব্যাগগুলো আর আনপ্যাক করা হয়নি। বাবার বাড়ি গেলে মা এত জিনিসপত্র পাঠায়, এগুলোকে খুলে জায়গায় রাখতে রাখতে মোটামুটি আমার ঘন্টা 2 মতো সময় লাগে। বাবার বাড়ি তো গিয়েছিলাম, তবে জিনিস এসেছে অনেকগুলো বাড়ি থেকে, পিসির বাড়ি, মামা বাড়ি, অনেক জায়গা থেকে অনেক কিছু জিনিস এসেছে। একটু আগে যে ঝুড়িটা দেখালাম ওটা আমার মামার বাড়ির দিকে একটা বিখ্যাত ঝুড়ি, ওখান থেকেই আনিয়েছে। আর এই যে দেখতে পেলেন এটা হলো চুষি পিঠে। আমার মা না এটা নিজের হাতে বানিয়েছে, ওটাও একটুখানি দিয়েছে। আর এটা রয়েছে পালো, আর তার সাথে মামিমার হাতে বানানো বাড়ির দেশি শুদ্ধ ঘি। আর তার সাথে না আমাদের গ্রামের দিকে কিছু কিছু অনুষ্ঠানে এই চঙ্গা ভাজা খাওয়া হয়। তো এটাকে কি ডাল বলে ঠিক জানি না, আমরা তো চঙ্গা ভাজাই বলে থাকি। তো সেটাও মা অল্প করে কিনে রেখেছিল, ওটা পাঠিয়ে দিয়েছে। যেহেতু সারা বছর বাড়ি যাওয়া হয় না, সেই জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে নিজেরা যা যা খায়, যা যা রিচুয়ালস করে, আমাদের জন্য যেগুলো রাখতে পারে না সেগুলো কিন্তু সব সময় রেখে দেয়। বাবার বাড়ি থেকে ব্যাগ আসা মনে না মনের মধ্যে একটা আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করে যে কী কী পাঠিয়েছে, কী কী দিয়েছে সেগুলো দেখার জন্য। এগুলো যেন আমাদের কাছে একটা মূল্যবান সম্পদের মতো। খুব যত্ন করে প্রত্যেকটা জিনিস তুলে রাখি। আর না খুব দেখে শুনে খাই যে সব কিছু যেন তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। এই জিনিসগুলো যতদিন কাছে থাকে ততদিন যেন মনে হয় বাবা মার কাছে রয়েছি, ওই বাড়িতেই রয়েছি। বাড়ি থেকে আনা প্রত্যেকটা জিনিস আমরা চাইলে এখানেও কিনতে পারি, তবে এর মধ্যে না মায়ের ভালোবাসা, স্নেহ, মমতা একদমই থাকে না। সেখানে বাড়ি থেকে আনা প্রত্যেকটা জিনিসের গুরুত্ব একমাত্র মেয়েরাই হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, কথা বলতে বলতে কয়েকটা জিনিস গুছিয়ে নিলাম। মা দিয়েছিল বাদাম, যেটা আমাদের গ্রামের দিকে চাষ হয়। তার সাথে মুসুর ডালের বড়িও দিয়েছিল, যেটা আমার মা নিজের হাতে করে বানিয়েছে। যেহেতু আমরা 2 বোন না বড়ি খেতে খুব ভালোবাসি, সেই জন্য মায়ের যতই কষ্ট হোক না কেন প্রত্যেক বছর নিয়ম করে কেজি কেজি ডালের বড়ি বাড়িতে বানায় আর আমাদেরকে এরকমভাবেই পাঠিয়ে দেয় যখন সময় পায়। আর এই তো এখানটায় না মিছরিও বাড়ি থেকে পাঠিয়েছিল, যেহেতু আমার হাজব্যান্ড সকালবেলা করে শরবত খায়, ওর জন্য মিষ্টি পাঠিয়েছে। আর এই যে তেজপাতাগুলো দেখতে পাচ্ছেন, এটা এসেছে আমার পিসিমণির বাড়ি থেকে। যখনই বাড়ি যাই মা বাবার ভালোবাসার সাথে সাথে না আশেপাশে অনেক মানুষের অনেক ভালোবাসা, স্নেহ পাই। যেহেতু ছোট থেকেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, সেই কারণে ওই মানুষগুলোর সাথেও আমাদের অনেক বেশি অ্যাটাচমেন্ট। কিছু কিছু জিনিস আবার কাকু কাকিমাও ভালোবেসে পাঠিয়েছে। তার সাথে তো বললামই পিসি বাড়ি, মামা বাড়ি থেকেও অনেক জিনিসপত্র এসেছে। এই ছাতুটা এসেছে আমার আরেক মামার বাড়ি থেকে। আর এত জিনিসপত্র আনপ্যাক করতে করতে আমি শেষের দিকে যেন হাঁপিয়ে উঠেছিলাম। আরও কয়েকটা কাজ বাকি রয়েছে, সেই কারণে হাজব্যান্ডকে বললাম মুড়ির জায়গাতে মুড়িগুলো ঢেলে রাখার জন্য। মা তো অনেক কটা মুড়ি পাঠিয়েছে, মানে মুড়িতেই মোটামুটি আমার বড় একটা ব্যাগ হয়ে গিয়েছে। যেহেতু এখানটায় ওই বাড়ির মুড়িগুলো পায় না, সেই কারণে বাড়ি গেলেই না মা অনেকটা করে মুড়ি পাঠিয়ে দেয়। আর এখানটায় কিন্তু আরও কয়েকটা এক্সট্রা জিনিস রয়ে গেল, যেগুলো এখন আর রাখার মতো আমার কাছে জায়গা নেই। সেই কারণে এখন আমি এই বক্সগুলোর মধ্যে রেখে দিচ্ছি। আমার মেয়ে আবার এই চঙ্গা ভাজা খেতে খুব ভালোবাসে, বাড়ি গিয়ে এত বেশি পছন্দ করেছে, সেই জন্য কাকু আবার ওর জন্য কয়েকটা চঙ্গা ভাজাও পাঠিয়ে দিয়েছে। মা সকালবেলা উঠে কয়েকটা সবজিও গুছিয়ে দিয়েছে আমার জন্য। কাঁঠালটাও কিন্তু কেটে রেডি করে দিয়েছে, জানে আমি বাড়ি এলে হয়তো এতটা সময় পাবো না এগুলো কাটাকুটি করার জন্য। সে কারণে কাঁঠাল কেটে একদম রেডি করে দিয়েছে। তার সাথে বাড়িতে মোটামুটি যা সবজি ছিল সব কিছুই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মাঝে মধ্যে না খুব খারাপ লাগে, মাকে মাঝে মধ্যে বলিও, যখন আসি তখন হয়তো হাতে করে কিছু নিয়ে আসতে পারি না, কিন্তু যখন যাই সব কিছু শূন্য করে দিয়ে যেন যাই। মেয়েরা বুঝি এরকমই মায়াবী হয় না? বাবা মাকে যখন ছেড়ে দিয়ে আসে তখন তাদের মনের সাথে সাথে তাদের সংসারটাও যেন শূন্য করে দিয়ে আসে। এটা শুধু আমার ক্ষেত্রে বলে আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে হয়। যে সমস্ত মেয়েদেরকে এই সোশ্যাল ম্যারেজ করে বিয়ে দেয় বাবা মারা, সেই বাবা মায়েদের কত চিন্তা বা কত খরচা হয় সেটা শুধুমাত্র মেয়ে ছাড়া হয়তো অন্য কেউ বুঝবে না। তারপরেও সেই মেয়েগুলো শ্বশুর বাড়িতে এসে হয়তো যথাযথ সম্মান ভালোবাসা পায় না। আচ্ছা বলুন তো, মেয়েদের কি দোষ থাকে? শ্বশুর বাড়িতে এসে কেনই বা ভালোবাসা পায় না?
একটা মেয়ে যখন নিজের বাবার বাড়ি ছেড়ে, নিজের জন্মস্থান ছেড়ে, নিজের এত বছরের একটা আশ্রয় ছেড়ে আপনার বাড়িতে আসে, তাহলে সেই মানুষগুলোর কি দায়িত্ব পড়ে না একটা মেয়েকে ভালো রাখার জন্য? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আজকাল সোসাইটিতে কিন্তু বিয়ের পরে মেয়েদেরকে যথাযথ সম্মান কিংবা ভালোবাসা দেওয়া হয় না, উপরন্তু কিছু কিছু জায়গাতে নির্যাতনও করা হয়। আর যখনই কোনো ভালো বাড়ির মেয়ে সমস্ত কিছু বুঝে নিজেকে ধীরে ধীরে সেই জায়গা থেকে সরিয়ে ফেলে, তখন কিন্তু সেই মেয়েটা সেই সমস্ত মানুষের কাছে খারাপ হয়ে যায়। যেই মেয়েটা বাড়ির সব থেকে লক্ষ্মীমন্ত মেয়ে ছিল, সবাইকে ভালো রাখতো, সবার সাথে ভালো থাকতে জানতো, সেই মেয়েটা কেন শ্বশুরবাড়িতে গিয়ে সংসার করতে পারে না বলুন তো? এতে কি শুধুমাত্র মেয়েদের দোষ, না তার সাথে সাথে সমাজ বা পরিস্থিতির দোষ বা শ্বশুরবাড়ির মানুষগুলোর দোষ থাকে? যাই হোক, এই বিচারটা আমি আজকে নাই বা করলাম, এই বিচারটা ঈশ্বরের হাতেই তোলা থাক। আপনাদের সাথে কিন্তু আজকে অনেক কথা বলে ফেললাম, মনের মাঝে মধ্যে কিছু কিছু কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে বেশ ভালোই লাগে। তো আজকে মনে হলো, তাই ভাবলাম শেয়ার করেই ফেলি আপনাদের সাথে। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু ফ্রিজটাও পরিষ্কার করে ফেলেছি। বেশ কয়েক মাস হয়ে গিয়েছে জানেন ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, কারণ মাঝখানে একদমই সময় পাচ্ছিলাম না। এই কাজটা করতে অনেকটা সময় লাগে, আর বাড়ি থেকে ফেরার পরে ফ্রিজটা মোটামুটি খালি ছিল, সেই কারণে ফ্রিজটা পরিষ্কার করে ফেললাম। আর বাড়ি যাওয়ার সময় হাজব্যান্ডকে যে রান্নাগুলো করে দিয়ে গিয়েছিলাম, তার মধ্যে থেকে না একটা রান্না মাত্র শেষ করেছে, আর বাদ বাকি কিন্তু অল্প অল্প করে রয়ে গিয়েছে। আর আজকে রাত্রেবেলা না রান্নার সেরকম ঝামেলা নেই, মা বাড়ি থেকে অনেক কটা রান্না পাঠিয়েছে, সেই কারণে রাত্রে ওটা দিয়েই হয়ে যাবে। আর এই তো ফ্রিজটা কিন্তু একদম গুছিয়ে নিয়েছি। একদিন কিংবা এক মাসের ছুটি কাটিয়ে যদি বাড়ি ফিরে বাড়ির অবস্থা অগোছালো দেখি, তখন কিন্তু মনটা একদমই ভালো লাগে না, যতক্ষণ না ঘরটা গোছাতে পারছি। প্রথমেই কিন্তু আমি ফ্রিজ গুছিয়ে নিয়েছি, তারপরে এদিকে 3 দিনের জড়ো করা জামা কাপড়গুলো গোছাতে এসেছি। যে কটা দিন আমি ছিলাম না, সে কটা দিন হাজব্যান্ড জামা কাপড় তো কেচেছে, তবে গুছিয়ে আর রাখিনি, যেহেতু ওর অফিসের অনেক চাপ থাকে, এই কাজগুলো না ও টাইমে টাইমে করে উঠতে পারে না। তবে যতটুকু করেছে ততটুকু আমার জন্য অনেক বেশি করে দিয়েছে। তো যাই হোক, আগের ভিডিওতে শারমিন খাতুন আইডি থেকে দিদিভাই আমার ফার্নিচারগুলোর দাম জানতে চেয়েছে, তার সাথে ফার্নিচারগুলোর ভেতরটা একবার দেখাতে বলেছে। দিদিভাই নিশ্চয়ই আমি সব কিছু শেয়ার করব নেক্সট কোনো একটা ব্লগে, যখন ফার্নিচারগুলো ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করব, তখনই কিন্তু দাম সহ ভেতরের যে ডেকোরেশনটা আছে সেটা শেয়ার করে ফেলবো। এখন তো ফার্নিচারগুলো একদমই গোছাইনি, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যেদিনে গোছাবো সেদিনে অবশ্যই শেয়ার করব, ততক্ষণ অবধি প্লিজ আমার সাথে থাকবেন। এই নববর্ষের জন্য বাড়ি থেকে আরও কয়েকটা জিনিস পেয়েছি, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। বাপির নতুন দোকান থেকে খুব সুন্দর একটা বেডশিট আমাকে দিয়েছে, তার সাথে নতুন একটা নাইটিও পেয়েছি, যেটা আমার এক বৌদি আমাকে গিফট করেছে। তার সাথে আমার মেয়েকে আমার মা দুটো সুতির জামা কিনে দিয়েছে, যেহেতু গরম পড়েছে সেই কারণে ওর জন্য দুটো জামা কিনে দিয়েছে। তো সেই অর্থে এই পয়লা বৈশাখে আমাদের সেরকম কিছুই কেনাকাটা নেই। এমনিতেও কোনো পয়লা বৈশাখে আমরা ঘটা করে কোনো রকমই কিছু কেনাকাটা করি না। কেনার মধ্যে শুধুমাত্র হয়তো কপালের জামা কাপড় কিনি, তাছাড়া নিজেদের কিন্তু কখনোই কেনা হয় না। তবে মেয়ে হওয়ার পর থেকে প্রত্যেক বছর মেয়ের জন্য টুকটাক কিছু কেনাকাটা করে দিতাম। তো এই বছর তো মেয়ের হয়ে গেল, আর মেয়ের জন্য কিছু কেনাকাটা করব না, শুধুমাত্র হাজব্যান্ডের জন্য আর আমার গোপাল সোনার জন্য কিছু কেনাকাটা করব ভেবেছি। তো যাই হোক, এখানটায় কিন্তু বেডশিটটাও চেঞ্জ করে ফেলেছি, যেহেতু মাঝখানে বেশ কয়েকটা দিন ছিলাম না, আমার হাজব্যান্ডও বেডশিট চেঞ্জ করেনি, আর আমি বাড়ি যাওয়ার আগেও করে যাইনি। তো সেটা চেঞ্জ করে এখন চলে এসেছি লিভিং রুমে, এই জায়গাটা একবার ক্লিন করে নেওয়ার জন্য। আর এটা করতে করতে কিন্তু আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলোও নিয়ে নেব। খুঁটিনাটি গল্পকথা, সাক্ষী সাউ, নিতাই বাবু, খুঁটিনাটি গল্পকথা থেকে কিন্তু দিদিভাই আমার ভিডিও প্রথমবার দেখেছে, আর আমার পরিবারের নতুন সদস্য হয়েছে। দিদিভাই, আমার এই ছোট্ট পরিবারে তোমাকে অনেক বেশি ওয়েলকাম জানাই, এরকমভাবেই আমার পাশে থেকেও ভালোবাসা দিও। আর এখন কিন্তু ওদিকের কাজ সেরে দিয়ে আমি গাছের জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। এই জায়গাতে অনেক বেশি পিঁপড়ে হয়ে গিয়েছিল, আমরা যে কটা দিন মাঝখানে ছিলাম না, হাজব্যান্ড মার্কেট থেকে একটা ওষুধ এনে এই জায়গাতে দিয়েছিল, তো সেটার কারণে এটা অনেক নোংরা হয়ে গিয়েছে। আমরা এমনিতে না পিঁপড়ে মারার ওষুধ কখনো ব্যবহার করি না, তবে এই বছর খুব খারাপ লাগছে, বাধ্য হয়ে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে, কারণ এই বছর এত বেশি পিঁপড়ে হয়ে গিয়েছে বাড়িতে যে আমাদের থাকাটাই অতিষ্ঠ করে তুলছে, সেই কারণে পিঁপড়ে মারার ওষুধ ব্যবহার করেছিলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুরো বাড়ি সহ লিভিং রুমটা একদম টিপটাপভাবে গুছিয়ে নিয়েছি। আর ঘুমোতে যাওয়ার আগে না এরকম সাজানো গোছানো বাড়ি দেখতে আমার বেশ ভালো লাগে। তো এটা করে মোটামুটি আজকের দিনের মতো শান্তি। দেখা হচ্ছে আবার কালকে সকালে। গুড মর্নিং সবাইকে, আবারও সুন্দর একটা সকালে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে কিন্তু অনেক সকালে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম, এখন প্রায় 9টা মতো বাজে, মেয়েকে নিয়ে আবারও কাজে লেগে পড়লাম। কাজগুলো শুরু করার আগে কিন্তু আপনাদের সবার কমেন্ট আর তার সাথে নামগুলো নিয়ে চলুন। জয়শ্রী বিশ্বাস দিদিভাই, হ্যাপি ফ্যামিলি ব্লগ, পল ফ্যামিলি, জয় ইন লাভ,
আফরুজা খাতুন দিদিভাই, মোহিনী, শিল্পা গিরি, সুপ্রিয়া ঘরকন্যা, সুস্মিতা দিদিভাই, কাই দিদিভাই, আওয়ার ব্লগস, ঈশিতা সাউ, পিয়ালি মুখার্জি। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি না ভাবতেও পারিনি আগের দিনের ভিডিওতে আপনারা এত ভালোবাসা দেবেন। আপনারা যে আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদের কাছে সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ। কাই দিদিভাইয়ের কাছ থেকেও কাই দিদিভাইয়ের বাবার গল্প শুনে খুব বেশি ভালো লাগলো। এইরকম মানুষদেরকে সত্যি আমি অনেক বেশি রেসপেক্ট করি। এরকম বাবা মা থাকলে না সন্তানরা এমনিতেই অনেক বেশি স্ট্রং হয়। তোমার বাবাকে আমাদের তরফ থেকে প্রণাম জানিও দিদিভাই। আর পিয়ালি মুখার্জি দিদিভাইয়ের কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে। দিদিভাই তুমি যে এই ব্যাপারটা জানতে চেয়েছো বলে যে আমি আমার মেয়েকে কেন ভেজিটেরিয়ান বানানোর সিদ্ধান্ত নিলাম। তো এই ব্যাপার নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথা বলা হয়ে যাবে, কারণ এখানটায় আমার ভগবান জড়িয়ে রয়েছে। আর আমার কৃষ্ণকে নিয়ে কথা বললে না ভিডিও কখন শেষ হয়ে যাবে আমি বুঝতে পারবো না। তবে ছোট্ট করে আজকের গল্পটা বলি। আমি আমার কৃষ্ণকে অনেক বেশি ভালোবাসি। আর আমি ছোট থেকেই না একটা নন ভেজিটেরিয়ান ফ্যামিলি থেকে বিলং করি, একদম কট্টর নন ভেজিটেরিয়ান। আমার পরিবারে এমনিতেই সবাই ঈশ্বরকে অনেক বেশি মানে, তবে ঈশ্বরের সাথে সম্পর্ক এটুকু ছিল ঈশ্বরের কাছ থেকে চাওয়া পাওয়া, আর তার সাথে ঈশ্বরকে ভয়। কিছু করলেই মনে হতো ভগবান বুঝি এখানে পাপ দিয়ে দেবে, ওখানে পাপ দিয়ে দেবে। ছোট থেকেই ঈশ্বরের অহেতুক সেই কৃপাটা হয়নি যে ভগবানকে আমি জানতে পারবো। তবে হঠাৎ করে জীবনের একটা মোড়ে এসে ভগবান আমার উপরে সেই অহেতুক কৃপাটা করেছেন, ওনাকে কিছুটা হলেও জানার সুযোগ করে দিয়েছেন। তো সেই কারণে আমি এটা মনে করি আমি যার বাড়িতে রয়েছি তার কথা শুনে যদি তার বাড়িতে না থাকি সেটা কিন্তু আমাদের দ্বারা অনেক বড় একটা পাপ হবে। ভগবান কিন্তু স্বয়ং গীতাতে এই কথাটি বলে গিয়েছেন, উনাকে আমরা যেটা অর্পণ করতে পারবো সেটাই কিন্তু আমরা গ্রহণ করতে পারবো। আর ব্যাস এইটুকুই কথা আমার জন্য যথেষ্ট ছিল এই সমস্ত জিনিস ছাড়ার জন্য। উনার শক্তিতে বা সাহসে বলুন ছাড়তে পেরেছি। উনি যদি আমার উপর কৃপা না করতেন তাহলে হয়তো পারতামই না একদম। আর আমাদের মতো প্রত্যেকটা বাবা মায়ের কাছে তাদের সন্তানরা হলো বৈকুণ্ঠ থেকে আসা এক একটা সোল। তো আমরা যদি এখানটায় এসে তাকে ঈশ্বর সাধনা করা, ভক্তি করার পথটাই না দেখাই তাহলে সেটা কিন্তু স্পিরিচুয়ালি একটা অপরাধ। তো যাই হোক, এখানটায় আর বিশেষ কিছু বলছি না, কারণ এখন অনেকেই এরকম রয়েছেন যারা এই জিনিসটাতে বা এই তত্ত্বে বিশ্বাস করেন না। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি কি জানেন, আপনি যদি ভগবানকে বা ঈশ্বরকে ভালোবাসেন বা ভক্তি করেন তাহলে কিন্তু তার কথা শুনে সবসময় চলা উচিত। যিনি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি আপনার ভেতরে থাকা পরমাত্মা, উনি কিন্তু কখনোই আপনার কোনো রকম অনিষ্ট চান না। তো উনি যেটা বলেছেন ওটা যদি আমরা মেনে চলার চেষ্টা করি তাহলে হয়তো 84 লক্ষ যোনি থেকে আমরা এই জন্মেই মুক্তি পেতে পারি। আর যদি না মেনে চলতে পারি তাহলে হয়তো আমাদেরকে এরকমভাবেই এখানে জন্ম নিতে হবে। তো যাই হোক, এত কিছু বলে শুধুমাত্র এটুকুই বোঝাতে চাইলাম যে একমাত্র আমি আমার মালিকের কথা শুনে ভালো ভাড়াটিয়ে হয়ে থাকার চেষ্টা করেছি এখানটায়। উনি আমার কাছে যেই শোলটাকে পাঠিয়েছেন চেষ্টা করেছি উনার মতো করে ওকে যত্ন করে আগলে রাখার জন্য। এখানটায় অনেক কথা বলে ফেললাম, তার সাথে কিন্তু আজকে এখানটায় কাঁঠালের বিরিয়ানি রেসিপিটাও আপনাদেরকে দেখিয়ে নিলাম। তবে রেসিপিতে কি কি দিয়েছি সেটা তো বলা হয়নি, হালকা করে বলে দেই। এখানটায় কিন্তু একটুখানি পনির আর মাশরুমও ব্যবহার করেছি, তার সাথে বড় বড় করে আলু ব্যবহার করেছি। আজকে না কোনো রকম টমেটো আদা কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র গুঁড়ো মশলা দিয়ে বিরিয়ানিটা বানিয়েছিলাম। খুবই সুস্বাদু একটা ভেজ বিরিয়ানি কিন্তু তৈরি হয়েছিল আজকে। খুব সিম্পলভাবে বানিয়েছি। তবে আজকে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, পরের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করব। আপনারা যারা ভালো করে ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন। তবুও যদি আপনাদের মনে হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন, আমি ওখানটায় আপনাদেরকে সমস্ত রেসিপি ডিটেলসে বলে দেবো। আর এই তো এখন কিন্তু দমে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু অন্যান্য সময় প্রেশার কুকারে করে থাকি, তবে অনেক দিন হয়ে গিয়েছে এই দম বিরিয়ানিটা খাওয়া হয়নি। তবে এই বিরিয়ানিটাকে আবার বিরিয়ানি বললে অনেকেই অপছন্দ করেন, আমারও না এই নামটা খুব একটা বেশি পছন্দ নয়। যেহেতু আমরা ভেজিটেরিয়ান, এটার অন্য একটা নাম হওয়া অবশ্যই উচিত। তো আপনারা অন্য কোনো নাম আমাকে অবশ্যই সাজেস্ট করবেন এটাকে কি নাম দেওয়া যেতে পারে। আর এদিকে কিন্তু এটা প্রায় 45 মিনিট মতো ভাপে ছিল, এখন একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমার মেয়ে দেখে খুব লাফালাফি করছে, ওকে একটুখানি দিতে হবে এখন যদিও দুপুরবেলা খাওয়ার টাইম না, তো ওকে একটুখানি খাওয়াবো। তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।